আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করছে এবং এর ভিতরে কিছু ব্যক্তি আছে তারা প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং তারা মন্ত্রিত্ব পেয়েছেন। এর ভিতরে যদি লাইমলাইট আসার মতন কোনো ব্যক্তি থাকে আহ, তাহলে বর্তমান আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান, তিনি এই প্রথম জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং তিনি আইনমন্ত্রীও হয়েছেন। আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রী তিনি হয়েছেন। তিনি প্রথমবার পার্লামেন্টে গিয়ে মন্ত্রী হয়ে যে ধরনের কথাবার্তা বলছেন এবং যে ধরনের প্রজ্ঞা, তার যে কলা কৌশল কথা বলার, সেটা দেখে সবাই হতবাক হয়ে যাচ্ছে যে নবীন একজন সাংসদ এবং মন্ত্রী তিনি কিভাবে কথাগুলো বলছেন। এগুলো দেখে আমরা যেমন হতবাক হয়ে যাচ্ছি, বিরোধী দলীয় নেতারাও নাস্তানাবুদ হয়ে যাচ্ছে। কারণ তিনি একের পর এক যে কথাগুলো বলছেন, হয়তো বিরোধী দলের যারা সংসদ সদস্য তাদের কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু তিনি কিছু কথা বলছেন যেগুলো ভালো লাগার মতো কথা। এবং আপনারা জানেন বিরোধী দল তারা জুলাই সনদ নিয়ে ইতিমধ্যে সোচ্চার হয়েছেন। সেই জুলাই সনদটাকে কিভাবে উপরে রাখা যায় সে বিষয় নিয়ে তিনি আলোচনা করে যাচ্ছেন একের পর এক, এবং বিরোধী দলের কথা বলার কোনো জায়গা দিচ্ছেন না। এবং তিনি এমন ভাবে কথাটা তুলে ধরছেন যে জুলাই যোদ্ধারা তারা কোটা আন্দোলন নিয়ে শুরু করছিল, তাদের যে আন্দোলন, সেই কোটা আন্দোলনে সামনে থেকে তারা নেতৃত্ব দিয়েছিল, কিন্তু পেছন থেকে নেতৃত্ব দিয়েছিল বিএনপি, জামায়াত ইসলাম সহ বিভিন্ন দল। যদি তারা যোগ না দিত তাহলে এনসিপি নামে যে দলটা হলো, অর্থাৎ এনসিপি যে জুলাই যোদ্ধাদের নিয়ে যে দলটা, এনসিপি যে দলটা হলো, সেই দলের লোকজন কোথায়? অর্থাৎ আমার মতো লোক, আমার মতো আরেকজন লোক, তারাই কিন্তু এই বিপ্লবে অংশগ্রহণ করেছিল এবং যারা বর্তমানে এনসিপি নেতা, তাদের পিছনে আমাদের মতো লোকজন তারা হেল্প করেছিল। কিন্তু আমরা সবাই তো আর এনসিপি দলের না, আমরা কেউ জামাত ইসলামের, কেউ বিএনপির, কেউ অন্যান্য দলের। আপনারা জানেন প্রায় 17 বছর ধরে জামাত ইসলাম এবং বিএনপি তারা বিগত যে ফ্যাসিস্ট সরকার, আওয়ামী সরকারের বিরুদ্ধে একের পর এক আন্দোলন করে গেছে, কিন্তু আন্দোলনটা সফল হয়নি যে কোনো কারণে হোক। কারণ সরকারি দলের যে দমন পীড়ন, সেই দমন পীড়নের কাছে বিরোধীরা টিকতে পারেনি। অর্থাৎ সেই সময়ের বিরোধীরা, অর্থাৎ জামাত এবং বিএনপি বলতে যা বোঝাই, তারা দাঁড়াতে পারেনি। তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, বছরের পর বছর তাদেরকে জেলখানায় রাখা হয়েছে। তারা এক একজন 300-400টা কেসের আসামি। তাদের সারা দিনটাই গেছে আদালতের এ বারান্দা থেকে ওই বারান্দা, ওই বারান্দা থেকে ও বারান্দা। রাজনীতি করার মতো তাদের কোনো সময় দেয়নি বিগত সরকার। তো আন্দোলনটা সেখান থেকেই গড়ে উঠছে। আর আন্দোলনের চূড়ান্ত যে সিদ্ধান্তটা আসছে সেটা 24-এর যে আন্দোলন, সে আন্দোলনের মাধ্যমে। কিন্তু এই আন্দোলনের সূত্রপাতটা হয়েছিল এখন থেকে 17 বছর আগে। আপনারা জানেন বিএনপির অনেক নেতারা তারা জেল খাটছে বছরের পর বছর। জামায়াত ইসলামের শীর্ষস্থানীয় নেতাদের বিনা বিচারে তাদেরকে শহীদ করা হয়েছে। এ কথাগুলো আসলে আমরা ভুলে যাইনি, বা ভুলে যাওয়ার মতো কথাও না। তখন থেকেই এই আন্দোলনের শুরু হয়েছে এবং কোটা আন্দোলনের মধ্য দিয়েই এই 24-এর যে আন্দোলন, সে আন্দোলনটা শুরু হয়। এই আন্দোলন একসময় সরকার হটানোর আন্দোলনে রূপান্তর হয় এবং দল মত নির্বিশেষে বাংলাদেশের যারা জনগণ ছিল সবাই বিগত সরকারকে প্রত্যাখ্যান করছে। কারণ তারা ছিল বিনা ভোটের সরকার, তারা ছিল অবৈধ সরকার, তারা ছিল ফ্যাসিস্ট সরকার। তাদেরকে উৎখাত করার জন্য
আহ, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা চাষি শিক্ষক ছাত্র সবাই মিলে সেই সরকারকে চালানোর জন্য তারা উঠে পড়ে লেগেছিল। কিন্তু এনসিপি যে নামে যে দলটা এখন গঠিত হয়েছে, তারা একক দাবিদার হিসেবে নিজেদেরকে স্বীকৃতি নিতে চাইছে। অর্থাৎ তারা একক দাবিদার হিসেবে এই জুলাই আন্দোলনটাকে কক্ষিগত করার চেষ্টা করছে। সাথে আছে জামাত ইসলাম। কিন্তু তাদের সাথে যে অন্যান্য দলগুলো ছিল, যেমন বিএনপি একটা বড় দল, তাদের অনেক নেতা গুম খুনের শিকার হয়েছে, সে অবদানটা তারা ভুলে গেছে। জুলাই আন্দোলনে শরিক হয়নি এমন কোন লোক নেই, একমাত্র আওয়ামী লীগ ছাড়া। আওয়ামী লীগ তো এখন দেশে নেই। তাহলে এই জুলাইটাকে কেন জামাত এবং তাদের সঙ্গীরা কুক্ষিগত করার চেষ্টা করবে? জুলাই আন্দোলনের আমি একজন সৈনিক কিনা? আপনি যে আমার ভিডিওটা দেখছেন, পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে আপনারও ইন্ধন ছিল যে এই সরকারকে হটিয়ে দেওয়ার, বা জুলাই বিপ্লব যারা সংগঠিত করেছিল তাদেরকে পৃষ্ঠপোষকতা করার। অতএব জুলাই বিপ্লবের ভাগিদার কিন্তু আমরা সবাই। ছাত্ররা এমন ভাবেই তারা এটাকে নিয়ে গেছে যে তারা সরকারের পার্ট হিসেবে থাকতে চাইছে। এবং আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে ছাত্র প্রতিনিধি হিসেবে 3 জনকে উপদেষ্টা বানানো হয়েছিল, এবং তারা কি ধরনের লুটতরাজ করছে, এবং যারা উপদেষ্টার বাইরে ছিল অর্থাৎ সরকারের বাইরে ছিল যেসব নেতারা, সেসব নেতারা এলাকায় দাপট দেখিয়ে চাঁদাবাজি থেকে শুরু করে কোটি কোটি টাকার মালিক তারা হয়েছে। তারপরে সংসদে যে কয়জন গেছে সেই কয়জন যে বড় গলায় কথা বলছে। হান্নান মাসুদ একদম কম বয়সের একটা ছেলে, সে বড় বড় পার্লামেন্টেরিয়ান অর্থাৎ সিনিয়র যারা সংসদ সদস্য, তাদের সাথে কিভাবে কথা বলতে হয়, তাদেরকে কিভাবে সম্বোধন করতে হয় তাও সে জানে না। জামাত ইসলামের কথা বাদ দিলাম, তারা সারা জীবনই গাদ্দারি করে গেছে এই বাংলাদেশটার সাথে। যাই হোক, হয়তো আমি বেশি বলে ফেললাম। যদি আমার কথাই মনে কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার এই কথাগুলো সত্যি হয় তাহলে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আপনি জানাতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।